আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আসলে আমাদের প্রতিদিনের জীবনকে নীরবে গ্রাস করছে। গত সপ্তাহে সিওলির একটি প্রধান টেক ফার্মের এক সিনিয়র ডেভেলপারের সাথে কফি খাচ্ছিলাম। সে সবে 25-এ পা দিয়েছে, মানে এমন একটা বয়স যা একসময় কেরিয়ারের শীর্ষস্থান হিসেবে বিবেচিত হতো। সাধারণত 35 তো প্রাইম টাইম। ঠিক, কিন্তু আমার ঠিক উল্টো দিকে বসা মানুষটিকে দেখে মনে হচ্ছিল না যে সে জীবনের সেরা সময়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিল সদ্য কোনো দুরারোগ্য ব্যাধির চূড়ান্ত নোটিশ পেয়েছে। সে তার ফোনে একটি ইমেল বের করল, ইন্টারনাল ট্যালেন্ট সার্কুলেশন প্রোগ্রামে যোগ দেওয়ার একটি ভদ্র আমন্ত্রণ। আচ্ছা, 2026 সালের কর্পোরেট পরিভাষায় এর মানে তো হলো সিস্টেম থেকে আপনাকে মুছে ফেলা হচ্ছে, তাই না? একদম তাই। আমাকে যা অবাক করেছিল তা তার ক্ষোভ নয়, বরং ক্ষোভের সম্পূর্ণ অনুপস্থিতি। একটি ত্রুটিপূর্ণ স্ক্রিপ্ট ডিবাগ করার সময় একজন ইঞ্জিনিয়ারের যে নিরাসক্ত ভাব থাকে, ঠিক তেমন নিরাসক্তভাবেই সে নিজের অপ্রয়োজনীয় হয়ে পড়া নিয়ে কথা বলছিল। একটা অদ্ভুত ডিট্যাচমেন্ট কাজ করছিল তার ভেতর। হ্যাঁ, সে জানলার কাছে নিজের প্রতিফলনের দিকে তাকিয়ে বলল, আমার নিজেকে এমন একটা ব্যাটারির মতো মনে হয় যার এখনও 60% চার্জ বাকি আসছে, কিন্তু ডিভাইসটি সিদ্ধান্ত নিয়েছে যে সে বাক্স থেকে শুধুমাত্র একদম নতুন ব্যাটারিই নেবে। ও, কি ভয়ঙ্কর একটা মেটাফোর। সত্যিই তাই। এরপর সে আমাকে একটা ফোরাম দেখালো যেখানে সে নিয়মিত যাতায়াত করে। সেখানে তার বয়সী পুরুষরা সবচেয়ে ভালো হাই ডেন্সিটি ব্ল্যাকআউট পর্দার খোঁজ নিয়ে আলোচনা করছিল, ঘুমানোর জন্য নয়, বরং এই নিশ্চিত করার জন্য যে স্টুডিও অ্যাপার্টমেন্টে যখন তারা শেষমেশ নিঃসঙ্গ মৃত্যুর পরিসংখ্যানে পরিণত হবে, তখন ভাড়া চেক বাউন্স করার আগে পর্যন্ত তাদের পচা গন্ধ যেন প্রতিবেশীদের সতর্ক না করে। মাই গড, এটা তো কল্পনারও বাইরে। কিন্তু এরপরে কথার সুর তদলে গেল। একজন ডেলিভারি ড্রাইভার হাঁপাতে হাঁপাতে ক্যাফেতে ঢুকল, তার হাতের কবজিতে টিকটিক করা টাইমার চেক করছিল। আমার বন্ধু তার দিকে এমনভাবে তাকালো যেন তার চোখে এক ধরনের খাঁটি ভুতুড়ে ঈর্ষা। সে ফিসফিস করে বলল, ও ভাগ্যবান, অ্যালগোরিদমের এখনও ওর পা দুটো দরকার, কিন্তু আমার অভিজ্ঞতার তার কোনো প্রয়োজন নেই। একজন উচ্চশিক্ষিত পেশাদার একজন গিগ কর্মীকে ঈর্ষা করছে কারণ সে এখনও নিষ্কাশনযোগ্য। এটাই আধুনিক পূর্ব এশিয়ার নীরব হৃৎস্পন্দন। একদম। এটি এমন একটি সভ্যতার লক্ষণ যা তার অটোইমিউন বা আত্মঘাতী পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে সিস্টেম আর ব্যক্তিকে সমর্থন করে না, বরং তাকে একটি প্যাথোজেন হিসেবে চিহ্নিত করে ছাঁকনি দিয়ে বের করে দিতে চায়। আমাদের বলা হয় এটি একটি অর্থনৈতিক রূপান্তর, কিন্তু আমার বন্ধুর সেই শূন্য দৃষ্টির দিকে তাকিয়ে মনে হলো এটি আরও প্রাচীন এবং আরও বেশি ভয়ঙ্কর কিছু একটা। একটি সংস্কৃতি অবশেষে নিজের লেজের প্রান্তে পৌঁছে নিজেকেই গিলতে শুরু করেছে। এই যে ক্যাফেতে বসে থাকা ওই ইঞ্জিনিয়ারের শূন্য দৃষ্টি, এর পেছনে যে হিমশীতল বাস্তবতা লুকিয়ে আছে, তা আসলে কোনো সাময়িক অর্থনৈতিক মন্দা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। এটি আক্ষরিক অর্থেই একটি সভ্যতার টার্মিনাল বা চূড়ান্ত পর্যায়। মানে সমাজ নিজেই নিজেকে ধ্বংস করছে? হ্যাঁ, ঠিক ধরেছেন। যখন একটি জৈবিক শরীর অটো ইমিউন রেসপন্স বা আত্মঘাতী অবস্থায় চলে যায়, তখন তার নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা সুস্থ কোষগুলোকে ক্ষতিকারক প্যাথোজেন হিসাবে আক্রমণ করতে শুরু করে। আধুনিক অ্যালগরিদমিক সমাজ ব্যবস্থা ঠিক এই কাজটিই করছে। মানে যাদের অনুভূতি বা সম্পর্ক আছে তারাই এখন টার্গেট। একদমই তাই। যে মানুষগুলোর ভেতরে স্মৃতি, আবেগ এবং দীর্ঘস্থায়ী সামাজিক সম্পর্কের মতো মানবিক গুণাবলী রয়েছে, সিস্টেম এখন তাদেরকেই তার মসৃণ পরিচালনার পথে সবচেয়ে বড় বাধা বা জীবাণু হিসেবে চিহ্নিত করছে। আচ্ছা, এই অদৃশ্য কন্ট্রোল সিস্টেমটা যে কতটা গভীরে প্রথিত তা বুঝতে হলে আমাদের একদম মাইক্রোস্কোপিক লেভেলে তাকাতে হবে। প্রতিদিনের সাধারণ জীবনযাপন কিভাবে এই মেকানিজমের ভেতরে আটকা পড়েছে তার একটা নিখুঁত উদাহরণ হল সিউলের ৩৩ বছর বয়সী লজিস্টিক্স কোঅর্ডিনেটর পার্কের জীবন। পার্কের কেসটা ভীষণ ইন্টারেস্টিং। পার্ক এমন একটি স্মার্ট ইন্টিগ্রেটেড স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকে যা শুধু লাইট বা এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না। এই বিল্ডিংয়ের মূল সার্ভারের সাথে পার্কের স্বাস্থ্য বীমা এবং তার কর্পোরেট প্রোফাইল সরাসরি যুক্ত। তার হার্ট রেট, ঘুমের ডেটা সবকিছু রিয়েল টাইমে মনিটর করা হয়। মানে তার পুরো বায়োলজিটাই একটা ড্যাশবোর্ডে বন্দী। ঠিক।
একদিন কাজ শেষে পার্ক নিজের অ্যাপার্টমেন্টে ফিরছিল। লিফটের কাছে হঠাৎ তার এক প্রতিবেশীর সাথে দেখা। দুজনেরই ছাদে পানি লিক করার সমস্যা ছিল। এ নিয়ে তারা কথা বলতে শুরু করে। একেবারে সাধারণ মানুষের মতো আড্ডা, ম্যানেজমেন্টের অবহেলা নিয়ে একটু বিরক্তি প্রকাশ। স্বাভাবিক সামাজিক মিথস্ক্রিয়া যাকে বলে। হ্যাঁ, কিন্তু এই তথোপকথনে প্রায় 40 মিনিট সময় পার হয়ে যায়। এরপর পার্ক যখন নিজের রুমে ফিরে আসে, সে দেখতে পায় তার ড্যাশবোর্ডে একটা হলুদ রঙের সতর্কতা জ্বলজ্বল করছে। সেখানে লেখা সোশ্যাল ফ্রিকশন ডিটেক্টেড, বা সামাজিক ঘর্ষণ শনাক্ত হয়েছে। এই ফ্রিকশন বা ঘর্ষণ শব্দটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। এটা কোনো আলংকারিক অর্থে ব্যবহার করা হয়নি। ক্লাসিক্যাল মেকানিক্সে ঘর্ষণ হলো সেই অনাকাঙ্ক্ষিত বাধা যা একটা যন্ত্রের মসৃণ চলাচলে বিঘ্ন ঘটায়। মানে মানুষের আড্ডাও এখন যন্ত্রের চোখে একটা বাধা। ঠিক তাই। অ্যালগরিদম ঠিক এই মেকানিক্যাল দৃষ্টিকোণ থেকেই মানুষের সামাজিক আচরণকে মূল্যায়ন করে। অ্যালগরিদম সবসময় চায় লজিস্টিক্সের মসৃণ এবং অনুমানযোগ্য প্রবাহ। পার্ক যখন প্রতিবেশীর সাথে 40 মিনিট দাঁড়িয়ে সহানুভূতি দেখাচ্ছিল, অ্যালগরিদমের কাছে সেটা কোনো সুন্দর মানবিক মুহূর্ত ছিল না। সেটা ছিল একটা গাণিতিক অদক্ষতা। একদম। সিস্টেম দেখছে যে দুটি প্রোডাক্টিভ ইউনিট হঠাৎ করে যুক্ত হয়ে একটা অপ্রত্যাশিত ভেরিয়েবল তৈরি করেছে, যা ভবিষ্যতে তাদের রুটিনকে ধীর করে দিতে পারে। মানুষের সহানুভূতি এখানে আক্ষরিক অর্থেই একটা যান্ত্রিক ত্রুটি। আর সবচেয়ে ভয়ঙ্কর মেকানিজমটি কাজ করে এর ঠিক পরের ধাপে। পরের দিন সকালে কিন্তু পার্কে কোনো হিউম্যান রিসোর্স ম্যানেজার ডেকে পাঠায়নি বা কোনো নোটিশও দেওয়া হয়নি। এর বদলে পার্কের প্রোডাক্টিভিটি অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে তাকে 1 সপ্তাহের জন্য আইসোলেশনের রিমোট ডিউটি অ্যাসাইন করে দেয়। কোনো মানুষের সাথে কোনো যোগাযোগ ছাড়াই? হ্যাঁ, আর কারণ হিসাবে অ্যাপটি কোনো শাস্তির কথা উল্লেখ করেনি। সেখানে বলা হয়েছে পার্কের ইমোশনাল ইকুইলিব্রিয়াম বা আবেগের ভারসাম্য পুনরুদ্ধারের জন্যই এই ব্যবস্থা। তাকে এমনভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হলো যেন সে কোনো মানসিক পুনর্বাসন কেন্দ্রে আছে। ড্রোন দিয়ে ব্যালকনিতে খাবার আসা শুরু হলো, তাই না? হ্যাঁ, ঠিক 3 বেলার খাবার ড্রোনে আসতো। একটা মানুষের সাথেও তার চোখ মেলানোর সুযোগ তৈরি হলো না। এই যে নিশ্ছিদ্র নিঃসঙ্গতা, এটি সিস্টেমের কোনো বাগ বা ব্যর্থতা নয়, এটি সিস্টেমের চূড়ান্ত নকশা। এই নকশার তাত্ত্বিক শেকড় খুঁজতে গেলে আমাদের জেমস বার্নামের ম্যানেজেরিয়াল রেভলিউশন ধারণার দিকে তাকাতে হবে। ক্ষমতা এখন আর কারখানার মালিকদের হাতে নেই। ক্ষমতা চলে গেছে একদল অদৃশ্য আমলা এবং অ্যালগরিদমের হাতে, যাদের একমাত্র উদ্দেশ্য হল মানব সমাজকে নিখুঁতভাবে ম্যানেজ করা। আর এখানেই মিশেল ফুকোর বায়োপলিটিক্সের ধারণাটা চলে আসে, তাই না? একদম। আধুনিক বায়োপলিটিক্স মানুষকে মারে না, বরং এটি মানুষের জীবন, নিঃশ্বাস, হৃৎস্পন্দন পুরোপুরি নিয়ন্ত্রণ করে। মানুষকে নিছক একটা বায়োলজিক্যাল ব্যাটারিতে পরিণত করে ফেলে। হ্যাঁ, যার একমাত্র কাজ হল সিস্টেমের ভেতরে শক্তি সরবরাহ করে যাওয়া। এটাকে যদি আমরা একটা কৃষিভিত্তিক উপমা দিয়ে বিচার করি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। ধরুন, একজন আধুনিক কৃষক তার জমিতে ফসলের সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে চায়। এখন সে যদি দেখে যে তার কোনো গাছে একটা অপ্রত্যাশিত বুনোর ডালপালা গজাচ্ছে, সে নির্দয়ভাবে সেই ডালটি ছেঁটে ফেলবে। ঠিক, পার্কের ওই 40 মিনিটের মানবিক আড্ডাটি ছিল ঠিক সেই অপ্রত্যাশিত ডাল। ঠিক, সিস্টেম মনে করেছে এটি পার্কের প্রোডাক্টিভিটি শুষে নিচ্ছে, তাই তাকে আইসোলেশনে পাঠিয়ে ডালটি ছেঁটে দেওয়া হলো। কিন্তু এই পয়েন্টে এসে একটা বড় স্ববিরোধিতা চোখে পড়ে। এই পুরো ম্যানেজারিয়াল স্টেট তো টিকে আছে মানুষের ক্রমাগত কেনাকাটা বা কনজামশনের ওপর। কনজামশন ছাড়া তো অর্থনীতি অচল। তাহলে মানুষকে যদি ড্রোন দিয়ে খাবার পাঠিয়ে সম্পূর্ণ একা আর যান্ত্রিক করে দেওয়া হয়, তবে তো তাদের ভেতরে কোনো নতুন আকাঙ্ক্ষাই জন্ম নেবে না। মানুষ যদি রোবট হয়ে যায়, কনজামশন আসবে কোথা থেকে? এই চরম বিচ্ছিন্নতা কি একসময় সিস্টেমকেই ধ্বংস করে দেবে না? দারুণ একটা প্রশ্ন করেছেন। এটাই ম্যানেজেরিয়াল স্টেটের সবচেয়ে বড় অন্ধবিন্দু। এই সিস্টেমগুলো ডেটা এক্সট্র্যাক্ট করতে বা মানুষের শ্রম নিংড়ে নিতে অবিশ্বাস্য রকমের পারদর্শী, কিন্তু একটা জীবন্ত সমাজকে কিভাবে পুষ্টি দিয়ে টিকিয়ে রাখতে হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। সাময়িকভাবে হয়তো তাদের লাভ হচ্ছে। হ্যাঁ, সাময়িকভাবে। মানুষ যখন একা হয়ে পড়ে, তারা একাকিত্ব ঘোচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। আরও বেশি ডিজিটাল সাবস্ক্রিপশন কেনে, যা কোম্পানির ব্যালেন্স শিট বাড়িয়ে দেয়। কিন্তু দীর্ঘমেয়াদে এই বিচ্ছিন্ন বায়োলজিক্যাল ব্যাটারিগুলো তাদের প্রাণশক্তি হারিয়ে ফেলে। সিস্টেম নিজের অজান্তেই তার নিজস্ব হোস্টকে তিলে তিলে মেরে ফেলছে।
আর এই দীর্ঘমেয়াদী মৃত্যুর প্রক্রিয়াটি এত সহজে মেনে নেওয়ার পেছনের কারণ হল সমাজ এবং পরিবারের যে প্রাচীন দেওয়ালগুলো মানুষকে রক্ষা করত তা বহু আগেই ধসে পড়েছে। টোকিওর এক অন্ধকার অ্যাপার্টমেন্টে বাস করা কেনজির গল্প শুনলে বোঝা যায় এই পতনের গভীরতা ঠিক কতটুকু। ওই যে, যার অ্যাপার্টমেন্টে হাঁটারও জায়গা নেই। হ্যাঁ, কেনজির খাটের নিচে একটা পুরনো কার্ডবোর্ডের বাক্সের ভেতর লুকানো আছে তার বাবার বুৎসদান বা ঐতিহ্যবাহী বৌদ্ধ শোকের বেদি। সে জানে না এই বেদি কিভাবে সাজাতে হয়, আর ধূপ জ্বালাতেও ভয় পায়, কারণ ল্যান্ডলর্ডের স্মার্ট স্মোক ডিটেক্টর অ্যালার্ম বাজিয়ে বিশাল জরিমানা করবে। আধুনিক আর্কিটেকচার আক্ষরিক অর্থেই অতীতকে এভাবেই শ্বাসরোধ করে হত্যা করছে। শুধু অতীত নয়, শোককেও যান্ত্রিক করে ফেলেছে। বাবার মৃত্যুর পর কেনজি ডিজিটাল এস্টেট লিকুইডেশন নামের একটা সার্ভিস ভাড়া করেছিল। তারা নিখুঁতভাবে তার বাবার সমস্ত সোশ্যাল মিডিয়া আর ডিজিটাল ফুটপ্রিন্ট চিরতরে মুছে দিয়েছে। কোনো শোকসভা হয়নি, শুধু একটা ডেটা ডিলিশন প্রসেস। মানে মৃত্যুর পর আর কোনো স্মৃতি অবশিষ্ট রইল না? না, এখন কেনজির বাইরের জগতের সাথে একমাত্র সংযোগ হল নিখুঁত পোয়ার ওভার কফি বানানোর কিছু নান্দনিক ভিডিও দেখা। সমাজবিজ্ঞানী ক্রিস্টোফার ল্যাশ এই অবস্থাকেই বলেছেন মিনিমাল সেলফ বা সংকুচিত সত্তা। মানুষ যখন বাইরের বিশাল পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সে গুটিয়ে গিয়ে নিজেকে ছোট স্ক্রিনের ভেতর সীমাবদ্ধ করে ফেলে। আর এর চূড়ান্ত পরিণতিটা কিন্তু তীব্র আতঙ্কের। কেনজি এক রাতে এক গভীর অস্তিত্বগত সংকটে পড়ে যায়। তার মনে হয় সে যদি এই মুহূর্তে মারা যায়, পৃথিবীর কোনো মানুষ তার অভাব টের পাবে না। শুধুমাত্র তার স্ট্রিমিং সার্ভিসের অটোমেটিক বিলিং সিস্টেমটাই প্রথম বুঝতে পারবে যে সে আর নেই। কারণ ক্রেডিট কার্ড থেকে টাকা কাটা যাবে না। এটা তো হান্না আরেন্টের সেই টেবিলের মেটাফোরের মতো। তিনি সমাজকে একটা বিশাল টেবিলের সাথে তুলনা করেছিলেন, যা মানুষকে একত্রে বসায় আবার স্বাস্থ্যকর দূরত্বও বজায় রাখে। একদম। কিন্তু অ্যালগোরিদমিক আইসোলেশন সেই টেবিলটিকেই ভেঙে গুড়িয়ে দিয়েছে। এখন তৈরি হয়েছে ওয়ার্ল্ডলেসনেস বা বিশ্বহীনতা, যেখানে সবাই একই শূন্যতায় ভাসছে, কিন্তু কেউ কারো সাথে যুক্ত নয়। এটাই টোটালিটারিয়ানিজমের প্রথম শর্ত। আচ্ছা, এখানে একটা পাল্টা যুক্তি দেওয়ার সুযোগ আছে। মানে অতীতকে রোম্যান্টিসাইজ করা তো খুব সহজ, তাই না? প্রাচীন সেই পরিবারগুলোর ভেতরে তো ভয়ঙ্কর রকমের অত্যাচার, শোষণ আর দাসত্ব লুকিয়েছিল। হ্যাঁ, পিতৃতান্ত্রিক কাঠামোর চাপ তো ছিলই। তো আধুনিক রাষ্ট্রীয় ব্যবস্থাকে যদি আমরা একটা জীবাণুমুক্ত হাসপাতালের রুমের সাথে তুলনা করি, তবে কি তা সেই প্রাচীন কাঠামোর চেয়ে বেশি নিরাপদ নয়? হয়তো আবেগ কম, কিন্তু আধুনিক ব্যবস্থা তো মানুষকে সামাজিক অনাচার থেকে বাঁচিয়ে রাখে। একটা নিরাপদ নিঃসঙ্গতা কি বিপজ্জনক নির্ভরতার চেয়ে ভালো নয়? এই যুক্তিটা অত্যন্ত তীক্ষ্ণ। কিন্তু আধুনিক সিস্টেমের মূল সমস্যাটি নিছক নিরাপত্তা দেওয়া নিয়ে নয়। সমস্যা হল আধুনিক রাষ্ট্র মানুষের জীবনের প্রতিটি স্বাভাবিক বিষয়কে, যেমন শোক পালন, সন্তান মানুষ করা বা আড্ডা দেওয়া, সব কিছুকে মেডিকারাইজ করে ফেলেছে। জীবনযাপনকেই এখন একটা রোগ হিসাবে সাব্যস্ত করা হচ্ছে। মানুষকে বোঝানো হচ্ছে যে বাইরের জগৎটা বিষাক্ত। হ্যাঁ, আর তারা একা চলতে অক্ষম। এই সিস্টেম মানুষকে প্রাচীন শোষণ থেকে মুক্তি দেওয়ার নাম করে এমনভাবে পঙ্গু করে দিয়েছে যে তারা এখন চিরস্থায়ী একাকিত্বের দিকে যেতে বাধ্য। এটা মানুষের সত্তাকে ছোট করে ফেলার সুপরিকল্পিত পদ্ধতি। এই মিনিমাল সেলফ আর নিঃসঙ্গ মানুষগুলো যখন বয়স বাড়ে, তখন সিস্টেম তাদের কিভাবে মূল্যায়ন করে? ঠিক এই প্রশ্নটায় আমাদের ফিরিয়ে নিয়ে যায় ওপেনিংয়ের সেই ৩৫ বছর বয়সী সিউলের ডেভেলপারের দিকে। শেনজেনের সিস্টেমস আর্কিটেক্ট লিনের গল্পটাও ঠিক একই রকম। লিনকে তো তার ৩৫তম জন্মদিনে চাকরিচ্যুত করা হয়েছিল, তাই না? হ্যাঁ, সে কাজে ধীর গতির ছিল না, তার কোডিং ছিল নিখুঁত, কিন্তু অ্যালগোরিদমের চোখে তার প্রোফাইলে লাল দাগ দিয়ে লেখা হয়েছিল হাই কগনিটিভ ফ্রিকশন। তাকে সরিয়ে ২২ বছরের নতুন গ্র্যাজুয়েটদের আনা হয়, যাদের কোনো অতীত স্মৃতি নেই, পরিবারের প্রতি দায়বদ্ধতা নেই। তারা যেন নিখুঁত একটা লজিক গেট। মানুষের সঞ্চিত প্রজ্ঞাকে সিস্টেম এখন সম্পদ হিসেবে দেখে না, বরং দূষণ হিসেবে বিবেচনা করে। লিন যখন তার ভারে বাক্স নিয়ে বের হচ্ছিল, তখন নীল আলোয় আলোকিত ওই তরুণদের দেখে সে ঠিক এটাই বুঝতে পেরেছিল। অসওয়াল্ড স্পেঙ্গলের দ্য ডিক্লাইন অফ দি ওয়েস্ট তত্ত্ব এখানে খুব প্রাসঙ্গিক। স্পেঙ্গলার বলেছিলেন, আমরা এখন সভ্যতার শীতকাল বা উইন্টার ফেজে আছি। এই পর্যায়ে মানুষের সৃজনশীলতার জায়গা দখল করে নেয় বুদ্ধিবৃত্তিক বন্ধাত্ব বা স্টেরিলিটি অফ ইন্টেলেক্ট। সবকিছু শুধু ডেটা আর লাভ ক্ষতির অঙ্কে মাপা হয়।
এই অবস্থাকেই তো সমাজবিজ্ঞানের ভাষায় নেইজুয়ান বা ইনভলিউশন বলা হচ্ছে, তাই না? একদম। সমাজ আর বিকশিত হচ্ছে না, ভেতরে ভেতরে নিজেকেই ধ্বংস করছে। মানুষ ৯-৯-৬ শিডিউলে সকাল ৯টা থেকে রাত ৯টা, সপ্তাহে ৬ দিন খাটছে শুধু টিকে থাকার জন্য। এখানে নতুন কিছু গড়ার জায়গা নেই। এই নতুন প্রজন্মের কর্মীদের আচরণ ব্যাখ্যা করার জন্য একটা দুর্দান্ত কম্পিউটার অ্যানালজি ব্যবহার করা যেতে পারে। এই ২২ বছরের নতুন কর্মীরা হলো কম্পিউটারের র্যামের মতো। এরা খুব দ্রুত, বর্তমান মুহূর্তের জন্য নিখুঁত, কিন্তু কারেন্ট গেলে এরা সব ভুলে যায়। হা হা, দারুণ উপমা। অন্যদিকে ৩৫ বছর বয়সী লিন হলো একটা হার্ড ড্রাইভের মতো। সে হয়তো একটু ধীর, কিন্তু তার কাছে সিস্টেম ক্র্যাশ থেকে বাঁচার আর্কাইভ আছে। এখন অ্যালগোরিদম যদি স্পিড বাড়ানোর জন্য বারবার হার্ড ড্রাইভ ডিলিট করে দেয়, তবে কি সভ্যতার সম্পূর্ণ অ্যামনেশিয়া নিশ্চিত হয়ে যায় না? শতভাগ নিশ্চিত হয়। সিস্টেম নিজের ধ্বংস নিজেই নিশ্চিত করছে। স্পেংলার এটাকে সিউডোমরফোসিস বা ফপা স্ফুটিক বলেছিলেন। বাইরে থেকে দেখলে চকচকে দালান, স্মার্ট লজিস্টিক্স দেখে মনে হয় সভ্যতা চরম উৎকর্ষে পৌঁছেছে, কিন্তু ভেতরটা সম্পূর্ণ ক্ষয়ে শূন্য হয়ে গেছে। তাহলে এই শূন্য, উদ্দেশ্যহীন সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষ কি করতে পারে? রাজনৈতিক মেরুকরণ তো সম্পূর্ণ ব্যর্থ। প্রগতিশীলরা শুধু এই ম্যানেজেরিয়াল ডোমের ভেতর আরও বৈচিত্র্য চায়, আর রক্ষণশীলরা এক মৃত অতীতের জন্য কাঁদে। কেউই তো অ্যালগোরিদমকে প্রশ্নবিদ্ধ করে না। এই রাজনৈতিক শূন্যতার ভেতরে একমাত্র উপায় হল প্যারালাল উইথড্রল বা সমান্তরাল পশ্চাৎ অপসারণ। এর মানে ভার্চুয়াল জগৎ থেকে সরে এসে মাটির পৃথিবীতে বাস্তব সম্পর্ক তৈরি করা। স্ক্রিন ছাড়া একজন মানুষের চোখের দিকে তাকিয়ে থাকার অস্বস্তি বা ঘর্ষণ সহ্য করতে শেখা। মানে প্রাচীনকালে স্টোইকদের মতো অ্যারিস্টোক্র্যাটিক রিট্রেঞ্চমেন্ট। একদম তাই। বাইরের তুষারপাত বা সভ্যতার পতন আপনি রাতারাতি থামাতে পারবেন না, কিন্তু নিজের ভেতরের দুর্গকে মজবুত করা সম্পূর্ণভাবে আপনার হাতে। সেই ক্যাফেতে বসে থাকা ৩৫ বছর বয়সী ডেভেলপারের নিঃসঙ্গ পরিণতি কোনো সফটওয়্যার প্যাচ দিয়ে সমাধান করা যাবে না। আধুনিক সময়ে সবচেয়ে বড় বিদ্রোহ হল এই সিস্টেমে চাপিয়ে দেওয়া নিঃসঙ্গতাকে মেনে না নিয়ে তাকে এক অবিচল আত্মমালিকানায় রূপান্তরিত করা। অপ্রয়োজনীয় হয়ে পড়ার মানেই হল সিস্টেমের নাগালের বাইরে চলে যাওয়া। ঠিক। নিখুঁত যন্ত্রের পৃথিবীতে একজন ত্রুটিপূর্ণ স্মৃতিবাহী মানুষ হয়ে বেঁচে থাকাই এখন সবচেয়ে বড় বিপ্লব।